ফজরের সময় ঘুম থেকে উঠার মাধ্যমে আজকের দিন শুরু হলো। এমনিতেও রাতে তেমন ঘুমাতে পারিনি আমি। পরের দিন কোনো জরুরি কাজ থাকলে সেই রাতে আমার ঘুম ধরে না। আমার এক বহু পুরনো বাজে স্বভাব। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবুও আজ ভোরেই উঠেছি, বোনের বিয়ে বলে কথা। আজ বিশ্রামের সুযোগ নেই হাতে। নামাজ পড়ে রুমের বাইরে বের হতেই দেখি আন্টিও উঠে গেছেন। টুকটাক কাজ করাও শুরু করে দিয়েছেন। আমাকে আসতে দেখে আলতো হাসলেন তিনি। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, রাইসার বিদায়ের কথা মনে করে তোমার অনেক মন খারাপ, তাই না আন্টি? না রে মা, আমি ঠিক আছি, মলিন সুরে বললেন আন্টি। দেখতে পাচ্ছি তো তুমি কতটা ঠিক আছো। দেখো আন্টি, আমি জানি তোমার মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। একমাত্র মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে আজকে, এটা যেকোনো মায়ের কাছেই খুব কষ্টের ব্যাপার। কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে রাইসার কি হবে বলো তো? ওর জন্য হলেও নিজেকে সামলাতে হবে তোমার। আর তুমি মন খারাপ করো কেন? আমি আছি না? রাইসার অভাব পূরণ করতে না পারলেও আমি তোমায় মন খারাপ করে থাকতে দিব না, বুঝেছ? আমার কথা শুনে আন্টি হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন আমায়। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। পৃথিবীর সব মায়ের মন বোধ হয় এমন নরমই হয়। শাড়ি পরার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কুচি ঠিক করার চেষ্টা করছি। কারণ শাড়ি পরার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা একেবারেই নেই বললেই চলে। শাড়ি আমার ভীষণ পছন্দ হলেও ক্ষেত্রবিশেষ ব্যতীত শাড়ি ছুঁয়েও দেখা হয়নি কখনো। যতবার পড়েছি আন্টি সাহায্য করেছেন, কিন্তু আজ তিনি ভীষণ ব্যস্ত, তাই নিজেই চেষ্টা করতে হচ্ছে আমায়। ইউটিউব দেখে কোনোরকম দেখতে মানানসই লাগার মতো শাড়ি পরে ফেললাম আমি। মাঝপথে যেন এটা খুলে না যায় সেই দোয়া করতে লাগলাম মনে মনে। বিয়েবাড়ি ভর্তি মানুষের সামনে এরকম অবস্থা হলে লজ্জায় কাউকে মুখই দেখাতে পারব না আমি। তবে এখন বেশি কিছু ভাবার সময় নেই, মেকআপ করাও বাকি আছে এখনো। এদিকে রেডি হয়ে রাইসাকে দেখতে যেতে হবে ওর রুমে। চিন্তাভাবনার মধ্যেই আলতো হাতে মেকআপ করে নিলাম আমি। চুলগুলো পুরোপুরি না আঁচড়িয়ে হালকা এলোমেলো করে খোলাই রাখলাম। আয়নায় তাকিয়ে দেখলাম, না, দেখতে খুব একটা খারাপ লাগছে না। নীলরঙা শাড়িতে বেশ ভালোই দেখাচ্ছে আমাকে। রাইসার রুমে নক করতেই গেট খুলে দিল পার্লারের আপুটা। তাকে পেরিয়ে সামনে এগিয়ে যেতেই লাল টুকটুকে জামদানিতে রাইসাকে দেখতে পেলাম আমি। ভীষণ সুন্দর লাগছে ওকে। আজ তো প্রান্ত ভাইয়া ওকে দেখে পাগল হয়ে যাবেন ভেবে হাসলাম আপন মনেই। আমাকে দেখে রাইসাও প্রশংসা করল আমার। আমাদের কথার মাঝেই ওর বাকি কাজিনরা প্রবেশ করল রুমে। পার্লার থেকে রেডি হয়ে এসেছে সবাই আজকে। খুব ভালো লাগছে প্রত্যেককে। ওদের থেকে জানলাম বাইরে আত্মীয়স্বজনরা সবাই চলে এসেছেন যে যার মতো। ড্রয়িং রুমে বসে আছেন সবাই। এখন অপেক্ষা শুধু বরপক্ষের আসার। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম রাইসার রুমে। বিয়ে পরবর্তী আলোচনা নিয়ে ওকে বেশ খেপানো হচ্ছিল। রাইসা লজ্জা পেলেও বাকিরা সবাই বেশ উপভোগ করছিলাম ব্যাপারটা। আমাদের গল্পের মধ্যে রুমে প্রবেশ করলেন রায়হান ভাইয়া। এসেই জানালেন বরপক্ষ এসে গেছে। এটা শুনেই রাইসা হাত খামচে ধরল আমার। বুঝলাম ও নার্ভাস হয়ে গেছে বেচারি। ওর হাতের উপর হাত রেখে ভরসার আশ্বাস দিলাম ওকে। তারপর সবাই মিলে বাইরে নিয়ে যাওয়া হলো বউকে তার বরের কাছে। মুখোমুখি বসে আছেন প্রান্ত ভাইয়া ও রাইসা। ভাইয়ার পাশে শারীরিকভাবে দাঁড়িয়ে আছেন তার দুই ভাইবোন ও কাজিনরা। আর রাইসার পাশে দাঁড়িয়ে আছি আমি, রায়হান ভাইয়া সহ ওর বাকি কাজিনরা। একটু পরেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন।
বেশ এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে। প্রান্ত ভাইয়ার কাজিনদের অবশ্য ভাবি আলাদা। পাঞ্জাবির সাথে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন সবাই। কে কোনো দিক তাকিয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না। পূর্ণ ভাইয়ার রোগ কি সবার লাগলো নাকি ভাবতে লাগলাম আমি। ভাবতে ভাবতেই চোখ গেল পূর্ণ ভাইয়ার দিকে। ফর্সা শরীরে নেভিব্লু রঙের পাঞ্জাবি দারুণ মানিয়েছে। হাতা গুটিয়ে রেখেছেন কনুই পর্যন্ত। তবে তার ঠোঁটের কোনায় সূক্ষ্ম হাসির রেখা দেখা যাচ্ছে। এই লোকটা হাসতেও পারে। অবাক হয়ে গেলাম আমি। তবে তার মুচকি হাসির কারণটা কি ঠিক বুঝে উঠতে পারলাম না আমি। আমার চিন্তার মধ্যেই রায়হান ভাইয়া ডাকলেন আমায়। তার দিকে তাকাতেই হাসি মুখে বললেন, শাড়িতে বেশ সুন্দর লাগছে তোমায়। নিজে নিজেই পরেছ নাকি? হঠাৎ করেই তার মুখে নিজের প্রশংসা শুনে একটু অপ্রস্তুত হয়ে গেলাম আমি। হালকা হেসে ধন্যবাদ দিয়ে বললাম, নিজেই পরেছি। রায়হান ভাইয়া আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাজী সাহেবের কথার প্রভাবে মাঝপথেই থামলেন তিনি। যথারীতি বিয়ে পড়ানো শুরু হল। প্রান্ত ভাইয়াকে কবুল বলার কথা সাথে সাথেই উনি গটগট করে 3 বারই বলে দিলেন। রাইসাও প্রথমে একটু সময় নিলেও পরে ঠিকই কবুল বলল। সাইন করা এবং বাকি ফর্মালিটিজ শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। বিয়ে পড়ানো শেষ হতেই মেহমানদের খাবার সেশন চালু হল। এক এক করে ব্যাচে ব্যাচে খেতে গেলেন সবাই। আঙ্কেল আন্টির সাথে আমি ও রায়হান ভাইয়া তদারকি করছি মেহমানদের। আর চোখে তাকিয়ে দেখলাম ছবি তোলায় ব্যস্ত বাকি সবাই। শুধু পূর্ণ ভাইয়াই একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। নিশ্চয়ই অফিসের ফোনই হবে। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলাম সেদিকে। এই লোকটার কি এমন কাজ যে নিজের ভাইয়ের বিয়েতেও তাকে অফিসের লোকের সাথে ফোনে কথা বলতে হবে? একটা দিন কি ছুটিতে থাকা যায় না? আজব। পরে ভাবলাম উনি যাই করুক, আমার কি। হঠাৎ উনি আমার এদিকে তাকাতেই আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। ভাগ্যিস দেখেননি আমায়, নয়তো না জানি কি মনে করতেন উনার দিকে এতক্ষণ তাকিয়ে থাকার জন্য। ছি। একটু পর প্রিয়াকে দেখলাম আপন মনে ছবি তুলছে নিজের সাথে, একা একা ভিডিও করছে চারপাশের। মেয়েটা বড়ই চঞ্চল। মুচকি হেসে ভাবলাম আমি। 2 ব্যাচ খাওয়া শেষ হতেই আস্তে আস্তে কিছু মেহমান চলে যেতে শুরু করেছে অল্প অল্প করে। এতক্ষণ চারদিকে দৌড়াদৌড়ি করতে করতে আমার শাড়ির অবস্থা নাজেহাল প্রায়। নিরিবিলি পেয়ে কোনোরকম কুচি হাতে ধরে নিজ রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি। উদ্দেশ্য এই এলোমেলো শাড়িকে ঠিক করে পরা। তাড়াহুড়োর মধ্যে সামনের দিকে তাকিয়ে হঠাৎ করে রায়হান ভাইয়াকে আমার দিকে আসতে দেখে লজ্জায় ও চিন্তায় ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি। কোনো দিক যাব না যাব ভাবতেই শাড়ির কুচি পায়ের নিচে পড়ায় পড়ে গেলাম মাটিতে। আমাকে হঠাৎ করে পড়তে দেখে অবাক হয়ে এগিয়ে এলেন রায়হান ভাইয়াও, কিন্তু আমার শাড়ির আঁচলে পা পিছলে আমার সাথে পড়ে গেলেন উনি। হঠাৎ করেই যে এত বিশ্রী পরিস্থিতিতে পড়ব আমার কিছুতেই মাথায় আসেনি। রাগে ভয় লজ্জায় যেন থম মেরে আছি আমি। কি করব বুঝে উঠতে পারছি না। রায়হান ভাইয়াও অপ্রস্তুতভাবে অন্যদিকে তাকিয়ে আছেন হতভম্ব হয়ে। তিনিও এই রকম পরিস্থিতি আশা করেননি আমার মতো। কোনোমতে নিচের শাড়ির আঁচল দিয়ে গা ঢেকে মাটি থেকে উঠতে যাব এমন সময় কিছু মহিলার আওয়াজ শুনলাম। দেখো দেখো, বিয়েবাড়ির মধ্যেই কি শুরু করেছে এরা। লজ্জাসমের মাথা খেয়েছে আজকালকার ছেলে মেয়েরা। তাদের কথায় অলরেডি আরও লোকজন ভিড় জমাতে শুরু করেছেন। তাদের কথা শুনে ও এত মানুষ দেখে আমার মাথা ঘুরে উঠল। না জানি কি ভাবছে সবাই আমাদের নিয়ে। ছি।
এর মধ্যে রায়হান ভাইয়া ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। এরই মধ্যে সামা আপু এগিয়ে এসে আমাকে টেনে তুলে শাড়ির আঁচল দিয়ে ভালো করে মুড়িয়ে দিলেন আমায়। আঙ্কেল আন্টি সহ পূর্ণ ভাইয়ারাও চলে এসেছেন এতক্ষণে। না জানি আমায় কি ভাবছেন তারা। আর চোখে পূর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সানগ্লাস খুলে ফেলেছেন এতক্ষণে। শক্ত হাতের মুঠোয় চেপে ধরে আছেন সেটাকে। দূর থেকে মনে হলো তার হাত যেন কাঁপছে, তবে সেটা আমার চোখের ভুল কি না জানি না। লজ্জায় অপমানে মাথা নিচু করে রেখেছি আমি। এদিকে রায়হান ভাইয়া বিয়েবাড়ির সবাইকে বুঝাতে শুরু করেছেন যে আমাদের মধ্যে যা ভাবছেন তারা তেমন কিছুই হয়নি, কিন্তু কেউ তার কথা মানতে নারাজ। মনে হচ্ছে পরিস্থিতি অন্যদিকে চলে যেতে শুরু করেছে। নিজ রুমে বসে চোখের জল ফেলছি আমি। কশ্চিনকালেও ভাবিনি এইরকম জঘন্য পরিস্থিতিতে পড়ব আমি, তাও আবার রায়হান ভাইয়ার সাথে, যাকে আমি এতটা সম্মান করি। এখন তো তার দিকে চোখই মিলাতে পারবো না আমি আর। দাদি ইতোমধ্যেই রেগে হইচই শুরু করে দিয়েছেন। তার শান্তশিষ্ট নাতিকে নাকি রূপের জালে ফাঁসিয়েছি আমি। পরের মেয়ে কোনোদিন আপন হয় না। তার কথা শুনে মনে কষ্ট লাগলেও ঠিক কি রিয়েকশন দিব ভেবে পাচ্ছি না আমি। প্রমাণই বাকি আছে আমার কাছে? কিছুই তো করার নেই আমার। আমি বললেও কেউ বিশ্বাস করবে না হয়তো। আয়নার দিকে তাকিয়ে নিজের এলোমেলো চেহারার দিকে তাকালাম আমি। কেঁদে কেটে কাজল লেপটে গেছে চোখের চারপাশে। ভাবলাম আদৌ এটা লেখা ছিল আমার কপালে? কি দোষ করেছি আমি? এই অপমানের দাগ কিভাবে মিটাবো আমি নিজের চরিত্র থেকে? কিন্তু আমার চোখের জলের সাক্ষী হিসেবে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই পাশে। আত্মসম্মান শব্দটা ছোট হলেও তার গুরুত্ব ব্যাপক। একজন মানুষ সবকিছু হারালেও দিন শেষে আত্মসম্মানের জোরেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ঠিক তেমনি একজন সব পেয়েও যদি আত্মসম্মানকে বিসর্জন দেয় তবে নিজের চোখে নিজেই সে ছোট হয়ে যায়। একইভাবে আজকের ঘটনায় শুধু আমার চরিত্রেই নয়, বরং প্রশ্ন উঠেছে আমার আত্মসম্মানের উপরেও। এতটা বছর যাদের বাসায় থাকলাম, যাদের সাথে মিলেমিশে আপন করে নিলাম আমি, দিন শেষে একটা সামান্য দুর্ঘটনায় আমাকে দোষ দিতে একবারও খারাপ লাগলো না তাদের? কত সহজেই না বলে দিলেন দাদি যে পরের মেয়ে কখনো আপন হয় না। তবে এতদিন তাদের সাথে আমার যে এত ভালো সম্পর্ক, সেটা কি নিছক অভিনয়? ঘটনার গম্ভীরতায় আমায় সর্বদা সাপোর্টকারী আন্টিও চুপ হয়ে গেছেন আজকে। একদিকে তার ছেলে, অন্যদিকে আমি। বুঝলাম উনি দ্বিধায় আছেন, তবে আমি কোনো দ্বিধায় নেই। আজকে দাদির বলা কথাগুলো আমার আত্মসম্মানে আঘাত হেনেছে। এই ঘটনার পরেও যদি আমি এই বাসায় থাকি তবে নিজের চোখে আমি নিজেই ছোট হয়ে যাব। আত্মগ্লানি আমায় কুড়ে কুড়ে খাবে রোজ। তাই এত বছরেও যে সিদ্ধান্ত নেওয়ার সাহস পাইনি, আজ কিছু মুহূর্তের মাঝেই এমন শক্তপোক্ত ডিসিশন নিয়ে ফেললাম আমি। দুই হাতে চোখের পানি মুছে আলমারি থেকে ব্যাগ বের করে গুছাতে লাগলাম। এতদিন বিভিন্ন কাজের জন্য বরাদ্দ টাকা থেকে যে কয় টাকা জমা করেছি সব বের করলাম। উদ্দেশ্য এখন একটাই, এই বাড়ি ছেড়ে বের হওয়া। কাউকে কোনো জবাবদিহি করব না আমি, কাউকে প্রমাণ দিব না। যার যা মনে করার করুক। আলতো হাতে রুমের দরজা খুলে বাইরে উকি দিলাম কেউ আছে নাকি দেখার জন্য। তবে সবাই বসার ঘরে জটলা পেকে থাকায় রুমের এদিকে কাউকে দেখা গেল না। বুঝলাম এখনই সময় চলে যাওয়ার। তাড়াতাড়ি ভেতর থেকে আমার ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। কয়েক কদম এগিয়ে যেতেই রাইসাকে আমার দিকে আসতে দেখলাম। ওকে এই সময় আশা করিনি আমি। ভেবেছিলাম এতক্ষণে ওর বিদায় হয়ে চলে যাওয়ার কথা।
তবে বেশি কিছু ভাবার আগেই ও এসে বলল, তুরফা, ড্রয়িং রুমে চল। তোকে ডাকছে। কে ডাকছে আমায়? আর কেনই বা ডাকছে? কারো কাছেই কোনো জবাবদিহিতা করতে পারবো না, আমি আগেই বলে দিচ্ছি। তোরা যা ভাবার ভাব। রাইসা আমার কথাকে পাত্তা না দিয়ে আমার হাত চেপে ধরল শক্ত করে। প্রচণ্ড বিরক্তি নিয়ে ওর থেকে নিজের হাত সরানোর চেষ্টা করতেই ও মাঝপথে থামিয়ে দিয়ে বলল, দেখ তুরফা, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এখনো যাইনি। তারপরেও তুই যাবি না? এবার ওর কথা শুনে অপরাধবোধ জাগল আমার ভেতর। ইস রে বেচারি, কোথায় এই সময় বাসর ঘরে বসে থাকার কথা ছিল ওর, আর এই সময় বাসায় বসে তামাশা দেখতে হচ্ছে ওকে। আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে হাত ব্যাগ নিচে রেখে রাইসার সাথে চললাম ড্রয়িং রুমের দিকে। বিয়েবাড়িতে আসা বেশিরভাগ মানুষ জড়ো হয়েছে এই বিশাল ড্রয়িং রুমে। এত আলো থাকার পরেও গুমোট, থমথমে পরিবেশ। রায়হান ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এক কোণায়, উনার পাশে গোমরা মুখে দাদি বসে আছেন। অপর পাশে প্রান্ত ভাইয়া সহ তার ফ্যামিলি। প্রান্ত ভাইয়ার পাশে তাকাতেই পূর্ণ ভাইয়ার দিকে চোখ গেল আমার। উনি সরাসরি তাকিয়েছিলেন আমার দিকে, তার চাহনি দেখে বুকের মাঝে ধক করে উঠল আমার। মুখ অন্যদিকে করলাম আমি। ভাবতে লাগলাম কেনই বা ডাকা হয়েছে আমায় এখানে। চারদিকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। তার মানে আসলে কেউই জানে না কেন সবাইকে একত্রিত করা হয়েছে এক জায়গায়। আমার ভাবনার মাঝেই ইস্টকেশে সকলের দৃষ্টি আকর্ষণ করল প্রিয়া। সবার মনোযোগ ওর দিকে যেতেই কয়েক ধাপ এগিয়ে রুমের মাঝখানে এলো সে। সবাই আগ্রহ নিয়ে ওর দিকে তাকাতেই বলে উঠল, আমি প্রিয়া। আশা করি সকলে চিনেছেন। জামাইয়ের একমাত্র ছোট বোন। ফটোগ্রাফি করার বহু পুরনো শখ আমার। নিজের ভালো লাগার জন্যই বিভিন্ন ছোটখাটো মুহূর্তের ছবি তুলে রাখি। প্রিয়ার কথার মাঝখানেই দাদি বিরক্তির সুরে বলে উঠলেন, তোমার ছবি তুলতে ভাল লাগে ভালো কথা, তে সেটা এতগুলা মানুষরে ডাকে কওয়া লাগবে? বাইরে যে ছবি তুলো, ভিডিও করো। কে মানা করছে? ও যখন কিছু বলতে চাইছে ওকে কথাটা পুরোপুরি বলতে দিন দাদি। নিশ্চয়ই টাইমপাস করার জন্য এই সময় সবাইকে ডাকা হয়নি। প্রান্ত ভাইয়ার কড়া আওয়াজে বেলুনের মতো চুপসে গেলেন দাদি। যতই হোক নতুন জামাই বলে কথা, তার কথার উপর দিয়ে যাওয়া দাদি ঠিক মনে করলেন না, তাই চুপ হয়ে গেলেন। দাদিকে চুপ হতে দেখে প্রিয়া আবার বলতে শুরু করল, তো যা বলছিলাম, আমার ভিডিওগুলো নেহাত স্মৃতি ধরে রাখার জন্যই করে থাকি আমি। সাধারণত কাউকে দেখাই না। তবে আমার কোনো কাজ যদি কারো উপকারে আসে তবে সেটা সবাইকে দেখাতে আমার কোনো আপত্তি নেই। বলেই ও রাইসার দিকে তাকাতেই দেখি সে একটি প্রজেক্টর নিয়ে আসলো। ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরে দুরু দুরু বুকে চেয়ে দেখতে লাগলাম ওদের কাজকর্ম। পুরো ঘরজুড়ে পিনপতন নীরবতা। প্রিয়ার ফোনের সাথে কানেক্ট করতেই ভিডিও চালু হলো। বিয়েবাড়ির বিভিন্ন ছোটখাটো মুহূর্ত ভিডিও দেখা গেল। বরবউয়ের কবুল বলা, সাইন করা, পর্যায়ক্রমে মেহমানদের খেতে চলে যাওয়া। ভিডিওর শেষ পর্যায়ে দেখা গেল আমাকে। নিজেকে স্ক্রিনে দেখতেই চোখ বড় হয়ে গেল আমার, শুকনো ঢোক গিললাম আমি। স্পষ্ট দেখা যাচ্ছে আশেপাশে তাকিয়ে দেখছি আমি কেউ আছে কি না, তারপর নিরিবিলি পেয়ে নিজের শাড়ির কুচি ধরে হেঁটে চলছি। সামনে এগিয়ে যেতেই রায়হান ভাইয়াকে দেখে চোখ বড় করে তাকিয়ে সরে যেতে ধরলাম আমি। এরপরের ঘটনা তো সবার জানা। ঘটনাটি মনে হতেই লজ্জায় অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেললাম আমি। আর দেখতে পারবো না আমি। ওই বাজে ঘটনা মনে করতে চাই না আর।
কিছুক্ষণ কোনো আওয়াজ না পেয়ে আস্তে করে এক চোখ খুললাম আমি। ভিডিওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ স্ক্রিনের পাশে দাঁড়িয়ে আছেন পূর্ণ ভাইয়া। তার হাতে প্রিয়ার ফোন। মনে মনে ভাবলাম তবে কি তিনিই বন্ধ করে দিয়েছেন ভিডিওটা? এতক্ষণে চারপাশে আলোচনা শুরু হয়ে গেছে। যেই আন্টিরা আমার নামে বাজে কথা বলেছিলেন উনারা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছেন। হয়তো এখন কি বলবেন ভেবে পাচ্ছেন না। দাদিও থম মেরে বসে আছেন। প্রিয়া যে এমন ভিডিও দেখাবে তিনি আশা করেননি, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সবার রিয়েকশন দেখে তাচ্ছিল্যের হাসি হাসলাম আমি। কেননা তাদের ভেতরের কুৎসিত মন তো ঠিকই দেখে ফেলেছি আমি। আন্টি হঠাৎ এগিয়ে আসলেন আমার দিকে। আমায় জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম তোর কোনো দোষ নেই এখানে। তুই কখনোই এরকম হতেই পারিস না। আন্টির কথা শুনে চুপচাপ চেয়ে রইলাম আমি। তাদের সবার প্রতি আমার চাপা অভিমান যেন আমাকে তাদের সাথে পুনরায় সহজ হতে দিচ্ছে না। একটু পরেই কুৎসা রটনাকারী দুই আন্টির একজন নিজেদের পক্ষে বলে উঠলেন, মানছি ওটা একটা দুর্ঘটনা ছিল। তবে এই ক্ষেত্রে আমাদেরকেও দোষ দেওয়া যাবে না। চোখের সামনে দুইজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে এমন আপত্তিকর পরিস্থিতিতে দেখলে যে কেউই অন্য কিছু ভাববে। তাই বলে না জেনে শুনে একজনের নামে এইরকম মিথ্যা অপবাদ দিতে আপনাদের বিবেকে বাঁধল না? লাইক সিরিয়াসলি? আপনার নিজের মেয়ে হলে এমনটা করতে পারতেন? আন্টির কথা শেষ না হতেই পূর্ণ ভাইয়ার গম্ভীর পুরুষালী আওয়াজে আমি সহ থমকে উঠল পুরো ঘর। ভয় চুপ মেরে গেলেন সেই আন্টিটা। কিছু বলার সাহস পেলেন না নাকি ভাষা পেলেন না, সেটা ঠিক বুঝলাম না আমি। তবে তাকে চুপ করতে দেখে পাশের আন্টিটা বলে উঠলেন, একই বাসায় একসাথে সম্পর্কহীন দুই ছেলে মেয়ে বড় হলে তাদের মধ্যে যে কিছু থাকবে না এটা ভাবাও কি অস্বাভাবিক বলো? তাই আমরা এমন কিছু ভাবলে ভুল কোথায় এখানে? আন্টির কথা শুনে রাগে ঘৃণায় কুঁচকে গেল আমার মুখ। মানুষের চিন্তাভাবনা এতটা নিচে কিভাবে হয়? একটু পরেই আবার পূর্ণ ভাইয়ার আওয়াজে মুখ তুলে তাকালাম আমি। তাহলে আপনার কথা মতে তো তাহলে এক ছাদের নিচে ছেলে মেয়ে থাকাই যাবে না? থাকলেই তাদের মধ্যে প্রেম হয়ে যাবে নাকি? একটু পর উনি থেমে বললেন, তবে সেটা বড় কথা না। আসল কথা হচ্ছে যে একটা মানুষ ধাক্কা লেগে আরেকজনের উপর পড়তেই পারে। এটা নিয়ে এমন কাহিনী করার কোনো মানে হয়? হাউ রিডিকিউলাস! ঠিকই বলেছ ভাইয়া। আমার তো ভাবতেও অদ্ভুত লাগছে। কতটা লজিকবিহীন অপবাদ! পূর্ণ ভাইয়ার কথায় সায় দিয়ে উঠলেন প্রান্ত ভাইয়া। এদিকে তাদের দুই ভাইয়ের কথা শুনে ২ নাম্বার আন্টিটাও আর কিছু বলতে পারলেন না। মুখ কালো করে চেয়ে রইলেন। অন্যদিকে দাদি চারদিক চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠলেন, হয়েছে এখন, থামো সবাই। এসব হইচই ঝগড়াঝাটি বিয়েবাড়িতে হইতেই থাকব। এগুলা কোনো ব্যাপার না। কেউ কিচ্ছু মনে করেনি, তাই না রায়হান, তুরফা? দাদি আমাদের দিক চেয়ে থাকলেও আমি কোনো জবাব দিলাম না। একইভাবে রায়হান ভাইয়াও দেখি চুপ হয়ে আছেন, তার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছে না। হয়তো ঘটনার গাম্ভীর্যে আমার মতোই হতভম্ব হয়ে গেছেন তিনিও। যাই হোক, আমারও রায়হান ভাইয়ার কাছে থেকে কোনো জবাব না পেয়েও দাদি গায়ে মাখলেন না ব্যাপারটা। খুব স্বাভাবিকভাবেই সবাইকে বিদায়ের প্রস্তুতি নিতে তাড়া দিতে লাগলেন, যেন এতক্ষণ কিছুই ঘটেনি বাসায়। একজন মানুষ এতটা স্বার্থপর কিভাবে হয় আমি বুঝলাম না। ড্রয়িং রুম থেকে আস্তে ধীরে বের হয়ে রাইসার রুমে চলে গেলাম আমি। কারণ ওখানে রাইসার সাথে প্রিয়াও আছে। আমার উদ্দেশ্য ওকে থ্যাঙ্কস বলা। রুমে ঢুকতেই দেখি রাইসা ও প্রিয়া কথা বলছে।
আমাকে ঢুকতে দেখে চুপ হয়ে গেল ওরা। আমি মলিন হেসে বিছানায় গিয়ে বসলাম ওদের পাশে। থ্যাংক ইউ, প্রিয়া। আজ তোমার জন্য মানুষের সামনে আমার নির্দোষিতা প্রমাণ হয়েছে। আস্তে করে বললাম। আমার কথায় প্রিয়া মুচকি হেসে ওয়েলকাম বলল। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে হঠাৎ বলে উঠল, ভিডিও ক্রেডিট আমার হলেও ধন্যবাদটা কিন্তু বড় ভাইয়ার প্রাপ্য আপু। আমি তাকে ভিডিওটা দেখানোর পর আমাকে সবার সামনে কথা বলার সাহসই দিয়েছে, আর এসব প্ল্যান সেটআপ বড় ভাইয়াই করেছে আমাদের তিনজনকে নিয়ে। প্রিয়ার কথায় অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি। দেখলাম ওর কথায় মাথা নাড়ল রাইসা। অর্থাৎ ও আর প্রান্ত ভাইয়াও এর মাঝে সামিল ছিল। মুহূর্তের মধ্যেই যেন চোখ অস্পষ্ট হয়ে আসলো আমার। পূর্ণ ভাইয়া আমার জন্য এত কিছু করলেন আর আমি জানলামও না। ওই রাগী গম্ভীর লোকটার প্রতি হঠাৎ করেই শ্রদ্ধা ও সম্মানে ভরে উঠল মন। যেখানে আমার এতদিনের সম্পর্কের মানুষগুলোই আমার উপর বিশ্বাস করল না, আমার পক্ষে একটা কথা বলার সাহস পেল না, সেখানে উনি মাত্র কয়েকদিনের পরিচয় আমার জন্য এই কাজটি করলেন। সত্যিই জীবন বড়ই অদ্ভুত। কখন কোনো মানুষ এসে জীবনে কোনো ভূমিকা রাখে কেউ ভাবতেও পারে না। মনে মনে কৃতজ্ঞ হয়ে ভাবলাম উনাকে ভদ্রতার খাতিরে হলেও সরাসরি একবার ধন্যবাদ জানানো উচিত আমার। পরক্ষণে মনে হল, উনার সামনে গেলেই যেখানে আমার মনের মধ্যে ভয়ের উথালপাতাল ঢেউ সৃষ্টি হয়, সেখানে তাকে নিজ থেকে ধন্যবাদ কিভাবে দিব। ভ্রু কুঁচকে বসে বসে ভাবতে লাগলাম আমি। রাইসার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে আসছিলাম আমি। বিদায়ের বেশি সময় নেই। এর মধ্যেই পূর্ণ ভাইয়াকে ধন্যবাদ জানাতে হবে। যদিও কিভাবে উনার সাথে কথা শুরু করব তা এখনো ভাবিনি, কিন্তু এটা নিশ্চিত যে আজকে উনার সাথে কথা বলতেই হবে আমার। কারণ এত কিছুর পরেও আজ উনাকে একটা ধন্যবাদ না দিলে এটা ভীষণ রকমের অনুচিত একটা কাজ হবে। পথিমধ্যে একপাশে রাখা আমার কাপড়ের ব্যাগ দেখে ভাবনাচ্ছেদ হলো আমার। হঠাৎ মনে পড়ল আমি তো এই বাসা ছেড়ে চলে যাচ্ছিলাম। কিন্তু আবেগের বশে তখন ডিসিশন নিলেও ঠিক কোথায় যে কার বাসায় উঠতাম বিষয়টা ভাবিনি আমি। উঠবই বা কোথায়? এই নিষ্ঠুর দুনিয়ায় আমার আছেই বা কে? যদিও এই বাসায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার মধ্যে এখন আর অবশিষ্ট নেই, তাই কিছুক্ষণ ভেবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলাম যে উচ্চমাধ্যমিক রেজাল্টের পর ভার্সিটির কোচিং করার বাহানায় একবারে চলে যাব এই বাড়ি ছেড়ে। এটা ছাড়া আপাতত হাতে উপায়ও নেই। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি। আজ যদি আমার নিজের পরিবার থাকত তবে এতটা অসহায়ভাবে দিন কাটাতে হতো না আমার। এত অপমান লাঞ্ছনার পরেও পড়ে থাকতে হতো না এখানে। আজকের ঘটনা আমায় হাড়ে হাড়ে টের পাইয়ে দিল এই সমাজে একা টিকে থাকা কতটা কঠিন। পাশে যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে তবে মানুষ যতই ভালো হয়ে থাকুক না কেন, তাকে আঘাত করতে দুইবার ভাববে না মানুষ। ছোটবেলায় পরিবারের সাথে স্মৃতি তেমন একটা মনেও নেই আমার। আচ্ছা আচ্ছা, মনে পড়ে আমার আব্বুর সাথে তার পরিবারের সম্পর্ক তেমন ভালো ছিল না। বাকি পরিবার যৌথভাবে অন্য জায়গায় থাকতেন আর আমি, আব্বু, আম্মু আলাদাভাবে থাকতাম ঢাকায়। শুধুমাত্র ঈদেই আমাদের দেখা হতো। সেই ঈদের 1-2 দিন বছরের শ্রেষ্ঠ দিন হতো আমাদের কাছে। সকল ছোট বড় কাজিনরা মিলে বেশ মজা করতাম আমরা। অথচ আফসোস, সময়ের পরিক্রমায় জীবনের কঠোর বাস্তবতায় এখন সেই সব কাজিনদের চেহারা তো দূরের কথা, বেশিরভাগের নামও ভুলে গেছি আমি। অবশ্য অস্পষ্টভাবে মনে আছে একজনের নাম, যিনি প্রত্যেকবার আমার জন্য লুকিয়ে লুকিয়ে চকলেট নিয়ে আসতেন। তাজওয়ার ভাইয়া। সবগুলো কাজিনদের মধ্যে তার সাথেই আমার বেশি খাতির ছিল। ছোটবেলায় সবাইকে বোকার মতো বলতাম উনাকে বিয়ে করব আমি। হা হা হা। ছোটবেলার আবছা কিছু স্মৃতি তাও কত মজার ছিল।
আর এখন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তো তার কথা ভুলেই গিয়েছি আমি। এত বছর পর আজ হঠাৎ উনার কথা মনে পড়ায় উদাসীন হয়ে গেলাম আমি। না জানি এখন তিনি কই আছেন, কেমন আছেন? হয়তো বা বিয়েশাদিও করে ফেলেছেন এতদিনে। হতেই পারে, অসম্ভব কিছুই নয়। হওয়াটাই স্বাভাবিক। কোনোদিন কি আমার আর দেখা হবে নিজের পরিবারের সাথে? হলেও তারা কি আমাকে মনে রাখবে? পরিবারের কথা ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে গেল। না, এখন এসব ভেবে লাভ নেই। তাই এইগুলো চিন্তাভাবনা মাথায় থেকে ঝেড়ে ফেলে মাটি থেকে ব্যাগ হাতে নিয়ে রুমে রেখে আসতে যাচ্ছিলাম। তারপর পূর্ণ ভাইয়ার কাছে যাব। রুমের ঠিক কাছে পৌঁছাতেই দেখি পূর্ণ ভাইয়া ফোনে কথা বলতে বলতে এদিকেই আসছেন। উনাকে দেখেই তড়িঘড়ি করে হাত থেকে ব্যাগ রেখে উনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি ফোন কানে নিয়েই ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। উনার এভাবে তাকানো দেখে কি বলতে এসেছিলাম তা ভুলে গেলাম আমি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে উনাকে ধন্যবাদ জানানোর জন্য প্রস্তুতি নিলাম। এদিকে আমার কাছে থেকে কোনো কথা না শুনে উনি আমাকে সাইড দিয়ে চলে যেতে লাগলেন। তার চলে যাওয়া দেখে বোকা বনে গেলাম আমি। এত কিসের তাড়া উনার? 1 মিনিট দেরি করা যায় না? আজব তো। তাই উনার পিছে পিছে গিয়ে আর অপেক্ষা না করে বলেই ফেললাম শেষমেশ, থ্যাংক ইউ, পূর্ণ ভাইয়া। আমার কণ্ঠ শুনে উনি এবার পিছনে ফিরে তাকালেন। কান থেকে ফোন পকেটে রেখে ঘুরে দাঁড়ালেন আমার দিকে। দুহাত বুকের সাথে ভাঁজ করে ভ্রু তুলে যেন ইশারা করলেন কি জন্য ধন্যবাদ দিলাম উনাকে। আমি ইতস্ততভাবে বললাম, ওই যে আমার আর রায়হান ভাইয়ার ব্যাপারটা সবার সামনে আনতে সাহায্য করেছেন এই জন্য। তোমাকে কে বলেছে এটা? আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে উনি গম্ভীর গলায় বললেন। তার মুখ দেখে মনে হলো তিনি যেন চাচ্ছিলেন না আমি জানি এই সম্পর্কে। প্রিয়া বলেছে। ধীর গলায় জবাব দিলাম আমি। আমার কথা শুনে পূর্ণ ভাইয়া এমনভাবে বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেললেন যেন প্রিয়া আমাকে কথাটা বলে মহা অপরাধ করে ফেলেছে। উনার রিয়েকশন দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম আমি। লোকটার আচরণ এত অদ্ভুত কেন? তিনি উপকার করেছেন এটা প্রিয়া আমাকে জানাতেই পারে। এই ছোট একটি বিষয়ে এত অস্বস্তিতে পড়ার কি আছে? নীরবতা ভেঙে আমি বললাম, তো যা বলছিলাম, আপনি উপকার করেছেন তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে। হালকা হেসে বললাম আমি। উনি শুধু একদৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিকে। এবারও তার উড় না পেয়ে হতাশ হয়ে চলে যাচ্ছিলাম আমি। পাশে থেকে ব্যাগ তুলে নিতেই উনার আওয়াজে থেমে গেলাম আমি। এই ব্যাগটা কার? আমার। পিছন ফিরে আস্তে করে বললাম আমি। আমার কথা শুনে উনি এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। তার এগিয়ে আসা দেখে অবাক হয়ে চোখ বড় করে তাকিয়ে থাকলাম আমি। কিন্তু তিনি থামলেন না। উনার সাথে তাল মিলিয়ে পিছিয়ে গেলাম আমি, হাত থেকে মাটিতে পড়ে গেল ব্যাগ। ঠিক তখন উনি থামলেন। ব্যাগটা এক হাতে তুলে আবার মাটিতে রেখে দিলেন উনি। তার কাজকর্ম বোকার মতো চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমি। এই লোকের মতিগতি আমার দ্বারা কখনোই বোঝা সম্ভব না। ব্যাগের ওজন দেখে তো মনে হচ্ছে পুরো আলমারি তুলে নিয়ে যাচ্ছ। বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিলে বুঝি? এক ভ্রু তুলে জিজ্ঞেস করলেন উনি। তার প্রশ্ন শুনে হকচকিয়ে গেলাম আমি। বাপরে, লোকটা তো ভীষণ চালাক। তবে উনার প্রশ্নের কোনো উত্তর দিলাম না আমি, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি আমার কথার কোনো জবাব দেন না তাহলে আমি কেন দিব? আমাকে চুপ থাকতে দেখে উনি শক্ত গলায় বললেন, নিজের ওপর এত বড় অপবাদ নিয়ে পালিয়ে যেতে লজ্জা লাগলো না তোমার?
এবার উনার কথা শুনে মাথা তুলে তাকালাম আমি। এভাবে বলতে পারলেন উনি আমায়? আমি কি খুব শখ করে পালাচ্ছিলাম? মুহূর্তেই মনের ভেতরের অভিমানগুলো যেন চাঙা হয়ে উঠল আমার। তাই উনার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি কি শখের বশে পালাচ্ছিলাম নাকি বলুন? যাদের বাসায় এতদিন থাকলাম, যারা আমাকে এত ভালো করে চিনে তারাও আমাকে ভুল বুঝল, একটাবার আমার পক্ষে কোনো কথা বলল না, তাদের সাথে আমি কিভাবে থাকব? আমার কি চলে যাওয়া উচিত না? প্রচণ্ড অভিমানে কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে কাঁদতে শুরু করলাম আমি। আমার কান্না দেখে শান্ত চোখে চেয়ে আছেন উনি। কিছুক্ষণ পর নরম সুরে বললেন, দেখো, আমি বুঝতে পারছি এই রকম পরিস্থিতিতে পড়লে যে কারোই কষ্ট লাগবে। হয়তো তোমার অভিমানটা খুব বেশি, কিন্তু শুধুমাত্র দাদির কথা শুনে বাকি সবার প্রতি একই ধারণা রাখা তোমার উচিত হয়নি। উনার কথায় কিছু না বুঝে পিটপিট করে চেয়ে রইলাম আমি। জিজ্ঞাসু দৃষ্টিতে বললাম, মানে? উনি ছোট একটি শ্বাস ফেলে বললেন, সবাই তোমাকে অবিশ্বাস করেনি। তুমি রুমে চলে যাওয়ার পর রাইসা এসে ওই মহিলাগুলোর সাথে ঝগড়া করেছে, ওর সাথে সায় দিয়েছেন আন্টিও। দাদি বাদে তোমার পরিবারের সবাই তোমার পক্ষে কথা বলছিল, কিন্তু তুমি এসব না জেনেই চোরের মতো পালিয়ে যেতে চাইছিলে। একবার ভেবেছ রাইসা যদি সঠিক সময়ে এসে তোমাকে ডেকে না নিয়ে যেত তবে কি হতো? আমাদের এত প্ল্যান সব নষ্ট হয়ে যেত। তখন মানুষ তোমাকে নিয়ে কথা বলার আরো সুযোগ পেত যে নিশ্চয়ই তুমি অপরাধী, যার কারণে তুমি এভাবে পালিয়ে গেছো। পূর্ণ ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম আমি। তাই তো, এভাবে তো ভেবে দেখিনি আমি। পুরো বিষয় সম্পর্কে না জেনে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়তো ঠিক ছিল না আমার। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণও ছিল না যে আমি নিজের নির্দোষিতা সবার সামনে তুলে ধরব। তাই ধরা গলায় করুণ চোখে উনাকে বললাম, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, আর আমি কি করব বুঝতে পারছিলাম না। এজন্যই নিজের আত্মসম্মান রক্ষার্থে বাড়ি ছেড়ে যাচ্ছিলাম। উনি আমার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন চুপচাপ। তারপর বললেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো, স্টুপিড। আর কি বললে তুমি? আত্মসম্মান? যে ব্যক্তির আত্মসম্মান এত প্রখর সে নিজের পক্ষে একাই কথা বলতে পারে অন্যের সামনে। তুমি বাড়ি ছেড়ে যেতে চাইছিলে, ভালো কথা, তবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কেন? সবার সামনে যেয়ে নিজের জন্য স্ট্যান্ড নিয়ে তোমার শক্ত ব্যক্তিত্বের পরিচয় দেখিয়ে দিয়ে যেতে পারতে। তবে কেউ তোমার বিরুদ্ধে কিছু বলার সাহস পেত না। তুমি এমন ভয় থাকো আর বোকার মতো কাজ করো বলেই মানুষ তোমার বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে, বুঝেছ? এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে চুপ হয়ে গেলেন উনি। এদিকে তার কথা শুনে, তার কথার পেছনের লজিক দেখে অবাক হয়ে গেলাম আমি। আসলেই নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত ছিল আমার। লুকিয়ে লুকিয়ে পালানো ঠিক হয়নি। তাতে সবাই আরও দোষ দিত আমায়। বাড়ি ছেড়ে যদি যেতেই হয় তবে সবার সামনে দিয়ে সবাইকে বলেই যাব মনে মনে সিদ্ধান্ত নিলাম। আমাকে সঠিকভাবে বুঝানোর জন্য পূর্ণ ভাইয়ার প্রতি আরেকবার কৃতজ্ঞ হয়ে উঠল মন। তবে এবার আর ধন্যবাদ দেওয়ার সুযোগ হল না, কারণ আমি কিছু বলার আগেই প্রিয়া দৌড়ে এসে বলতে লাগল, বিদায়ের সময় এসে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। অশ্রুসিক্ত নয়নে রাইসাকে বিদায় দিলাম সবাই। কেঁদে কেটে সবার খারাপ অবস্থা। রাইসার জন্য মন খারাপ হলেও অদ্ভুতভাবে আমার তেমন মন খারাপ হচ্ছে না। একটু আগ পর্যন্ত মনের মধ্যে যত অশান্তি ছিল সব যেন মিলিয়ে হালকা হয়ে গেছে মন। আকাশে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদ উঠেছে। তার আলোয় আলোকিত হয়েছে পুরো আকাশ। ঠিক যেমনই পূর্ণ ভাইয়ার কথায় আজ আলোকিত হয়েছে আমার সমগ্র মন।
শ্রাবণের মেঘগুলো কয়েকদিনের বর্ষণে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছে। পুরো আকাশে জুড়ে আজ রোদকন্যার বিচরণ। পর্দার আড়াল থেকে রোদের আলো এসে পড়তেই কুঁচকে গেল আমার চোখ। হাত আওড়ে বালিশের পাশ থেকে ফোন চালু করতেই নিমিষেই ঘুম কেটে গেল আমার। সকাল 9:30 বাজে। কাল রাতে বিদায়ের পর বেশ তাড়াতাড়িই ঘুমিয়েছিলাম। সারাদিনের ধকলে বিছানায় গা এলিয়েই রাজ্যের ঘুম চোখ এসেছিল। ফোন রেখে আড়মোড়া ভেঙে বিছানা থেকে নামলাম আমি। ফ্রেশ হয়ে আস্তে ধীরে নিজের রুম থেকে বের হলাম। বাহিরে এসে দেখলাম আন্টি ডাইনিং টেবিলে খাবার রাখছিলেন। তাকে এ সময় খাবার রাখতে দেখে অবাক হয়ে গেলাম আমি। কেউ কি খায়নি এখনো? সবাই কি আমার মতোই দেরি করে উঠেছে আজ? ভাবতে ভাবতে এগিয়ে গেলাম ডাইনিং এর দিকে। আমাকে আসতে দেখে আন্টি বললেন, আরে তুরফা, তুই উঠে গেছিস মা? আমি তোকেই ডাকতে যাচ্ছিলাম এখনই। তোমরা কেউ এখনো খাওনি আন্টি? সবাই কি আজকে লেট করে উঠেছে আমার মতো? না রে, সবাই আগেই উঠেছে। খাওয়া দাওয়াও শেষ। তুই বাকি আছিস এখন। আমি ইচ্ছা করেই ডাকিনি তোকে। তোর জন্য নাস্তা রেখেই ডাকতে যাচ্ছিলাম আমি তোকে। আয় এখন খেতে বসো। অনেক লেট হয়ে গেছে। মাথা নেড়ে চুপচাপ খেতে বসলাম আমি। খাওয়ার মাঝখানে আন্টির থেকে জানলাম আঙ্কেল আর রায়হান ভাইয়া কোনো একটা কাজে বাহিরে গেছেন। তারা রাতে বাসায় আসবেন। দাদি বাজার করতে গেছেন। কালকে রাইসার শ্বশুরবাড়ির লোকজনকে বিয়ের পর প্রথম দাওয়াত দেওয়া হবে এ বাসা থেকে। এজন্য দাদি নিজ হাতে বাজার করতে গেছেন সব। খেতে খেতে এসব শুনছিলাম, ঠিক তখনই আন্টি বলে উঠলেন, একটু পর রাইসার শ্বশুরবাড়ি যাব আমি। সাথে কিন্তু তোকেও যেতে হবে। রাইসার শ্বশুরবাড়ি যাওয়ার কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। আন্টি আমাকে পানি এগিয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আস্তে খা, এখনই যেতে বলছি না তোকে। ধীরে সুস্থে খেয়েই যাবি, চিন্তা করিস না। আন্টির কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। না জানি কি ভাবলেন উনি। ছি আন্টি, আমি যাব না প্লিজ, তুমিই যাও। আমার ওখানে গিয়ে কোনো কাজ নেই আর আমার ভালোও লাগছে না। আমি আমার রুমেই থাকতে চাই। ইতস্ততভাবে অন্যদিক তাকিয়ে বললাম আমি। আমার কথা শুনে আন্টি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ মা, আমি জানি কালকের ঘটনার জন্য মনে অনেক কষ্ট পেয়েছিস তুই। এজন্যই একা থাকতে চাচ্ছিস। জানি এটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর, আমরা কেউ তোকে অবিশ্বাস করিনি। রায়হানের কথা শুনেই আমি বুঝেছি এটা একটা দুর্ঘটনা ছিল মাত্র, কারণ তোকে ছোট থেকেই চোখের সামনে মানুষ হতে দেখেছি আমি। তুই কখনোই এমনটা করতে পারিস না। আর তুই তো জানিসই আমার শাশুড়ি কিরকম। উনি মানুষের কথায় তোকে ভালোমন্দ বললেও আমরা কেউ তার কথা গায়ে মাখিনি, কারণ সবাই জানে উনার স্বভাবটাই এই রকম। তাই এটা নিয়ে আর মন খারাপ করিস না প্লিজ। বিশ্বাস কর, তোকে এভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে না। আন্টির কথা শুনে আমি তার দিকে তাকালাম। তার কথার সত্যতা তার চোখের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অবিশ্বাস করার কোনো উপায় নেই। মনে হয় যেন এখনই কেঁদে দিবেন। তাই হালকা হেসে উনাকে জড়িয়ে ধরে বললাম, খারাপ আমার অবশ্যই লেগেছে আন্টি, কিন্তু আমি মানুষের উপর রাগ করলেও তোমাদের উপর করতে পারবো না। আমি বিশ্বাস করলাম তোমরা আমার পক্ষেই ছিলে। আমার কথায় আন্টির মুখে হাসি ফুটল। পরম মমতায় মাথা বুলিয়ে দিলেন উনি আমার। তারপর রাইসার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জোর করতে লাগলেন। মেয়ের শ্বশুরবাড়ি একা একা যেতে উনার ভালো লাগবে না,
দাওয়াতটা নিজ মুখে দিতে চান বলেই তার যাওয়া, নয়তো উনারও যাওয়ার ইচ্ছা ছিল না শুনলাম। বোরমানুষ এতক্ষণ ধরে সামান্য একটা বিষয় অনুরোধ করছেন দেখে সেটা আর ফেলতে পারলাম না আমি। অবশেষে রাজি হলাম তার সাথে প্রান্ত ভাইয়াদের বাসায় যেতে। চৌধুরী ভিলা। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আন্টির সাথে। দারোয়ান আমাদের দেখে সালাম দিয়ে হাসিমুখে খুলে দিলেন গেট। আস্তে ধীরেই আন্টির সাথে ভেতরে প্রবেশ করলাম আমি। ভেতরে ঢুকে গ্যারেজ পার হয়ে সামনে এগোতেই একপাশে ছোট্ট একটা বাগান দেখলাম। রংবেরঙের সুন্দর সুন্দর ফুল ও মানি প্ল্যান্ট গাছ লাগানো। পাশে একটি বেঞ্চের মতো আছে বসার জন্য। হয়তো বাগানে এলে এখানে বসে গল্প করে সবাই, ভাবলাম আমি। বাগান পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই তাদের ডুপ্লেক্স বাড়িতে ঢুকলাম আমরা। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চারদিক দেখছিলাম। পুরো বাসাতেই রুচিশীলতার ছাপ স্পষ্ট। বেশ ভালো পরিবারেই বিয়ে হয়েছে রাইসার, খুশি মনে ভাবলাম আমি। আন্টি কলিং বেল চাপতেই আমাদের জন্য গেট খুলে দিলেন প্রান্ত ভাইয়ার মা। হাসিমুখে আমাদের ভেতরে আসার আমন্ত্রণ জানালেন উনি। আমরাও সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসতে বললেন আমাদের। সাথে তিনিও বসলেন। কিছুক্ষণ গল্পগুজব করতেই রাইসা এলো আমাদের কাছে। মেরুন রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ওকে পুরো নতুন বউ লাগছে। লাজুক হেসে আমাদের সাথে বসল ও। আন্টির থেকে শুনলাম আঙ্কেল অফিসে গেছেন, তাহলে অবশ্যই পূর্ণ ভাইয়াও গেছেন মনে মনে ভাবলাম আমি। প্রান্ত ভাইয়াও এলেন একটু পরে। সালাম দিলেন আন্টিকে। কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলে কালকে বাসায় দাওয়াত দিয়ে আন্টি চলে যেতে চাইলেন, কিন্তু প্রান্ত ভাইয়ার মা কিছুতেই যেতে দিবেন না আমাদের। তার কথা, বেআইনরা প্রথম দিন বিয়ের পর বাড়ি এসেছে, না খেয়ে তিনি যেতে দিতে পারবেন না। অবশেষে তার জেদের কাছে হেরে রাজি হলেন আন্টি, থাকতে হলো আমাকেও। আন্টিরা গল্প করছিলেন নিজেদের মধ্যে, প্রান্ত ভাইয়াও রুমে চলে গেলেন। তখন রাইসা আমাকে বলল ওর শ্বশুরবাড়ি ঘুরে দেখাবে। বসে বসে এমনিতেও বোর হচ্ছিলাম, তাই ওর কথায় রাজি হলাম আমি। যদিও রাইসা নিজেও ঠিকমতো চেনে না, কারণ ও মাত্র নতুন বউ, তাও দুইজন মিলে ঘুরে ঘুরেই দেখছিলাম সব। ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘুরছিলাম আমরা। তখনই প্রান্ত ভাইয়ার কল এলো রাইসার ফোনে। ভাইয়া ওকে নিচে ওদের রুমে ডাকছে। কোনো একটা কাজ আছে তার। রাইসা আমাকে উপরে ঘুরতে বলে বলল ও 2 মিনিটেই আসবে। আমিও চুপচাপ মাথা নাড়লাম। রাইসা চলে যাওয়ার পর একাই দোতলায় ঘুরতে লাগলাম আমি। দেয়ালে বিভিন্ন পেইন্টিং, দেয়ালের পাশে ফুলদানি দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। কোনার একটা রুমের সামনে দিয়ে যেতেই রুম খোলার আওয়াজে ভড়কে গেলাম আমি। সবাই তো নিচে, তাহলে এখানে কে? আমার ভাবনাচিন্তার মধ্যেই হঠাৎ রুমের দরজা খুলে বেরিয়ে এলেন পূর্ণ ভাইয়া। উনাকে এই মুহূর্তে এখানে আশা করিনি আমি, তাই চমকে উঠে বড় বড় চোখে তাকিয়ে থাকলাম তার দিকে। উনাকে দেখে মনে হলো যেন সদ্য ঘুম থেকে উঠেছেন। তার মানে অফিস যাননি উনি আজকে। গাঢ় ধূসর রঙের গেঞ্জির সাথে কালো ট্রাউজার পরনে উনার, সাথে ফোলা ফোলা চোখ। দেখে মনে হলো এখনো যেন ঘুমের রেশটুকু ঠিকমতো কাটেনি তার। আমাকে তার সামনে দেখে কিছুক্ষণ ভ্রু কুঁচকে ঘুমু ঘুমু চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন উনি। তারপর আবার স্বাভাবিকভাবেই আমাকে ইগনোর করে অন্যদিকে চলে গেলেন। উনার চলে যাওয়ার দিকে বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে থাকলাম আমি। আজব তো, জলজ্যান্ত একটা মানুষ প্রথমবার তার বাসায় এসেছে, মানুষ তো মুখের কথাও কিছু একটা বলে নাকি? আমাকে নিজের সামনে দেখেও এরকম করে চলে গেল কেন উনি? গাল ফুলিয়ে ভাবতে থাকলাম আমি। আমার ভাবনার মধ্যেই রাইসা চলে এলো।
পূর্ণ ভাইয়াকে যেতে দেখে বলল, এদিকে মনে হয় উনার রুম। আমি কিছু না বলে মাথা নাড়লাম শুধু। আরও কিছুক্ষণ উপরে ঘুরে নিচে নেমে গেলাম আমরা দুজন। নিচে নেমে ড্রয়িং রুমে আসতেই সবাইকে বসা দেখলাম। পূর্ণ ভাইয়াও বসেছিলেন ওখানে। আমাকে দেখে এমনভাবে চোখ বড় করে তাকিয়ে আছেন যেন এইমাত্র বাসায় দেখলেন আমাকে। এই লোকটার কোনো রিয়েকশনের আগামাথা সত্যিই কিছু বুঝি না আমি। উনার তাকিয়ে থাকা দেখে আমার অদ্ভুত লাগছিল, তাই আমি পানি খাওয়ার বাহানায় উঠে এলাম ড্রয়িং রুম থেকে। এক গ্লাস পানি খেতেই আমার পিছনে এসে দাঁড়ালেন পূর্ণ ভাইয়া। তাকে হঠাৎ এভাবে নিজের পেছনে দেখে গলায় পানি আটকে গেল আমার। আজকে বুঝি গলায় খাবার আটকানোর দিবস আমার। সকাল থেকে তাই হচ্ছে। কোনোরকম কাশতেই উনি অবাক চোখ মাথায় হাত দিয়ে থামানোর চেষ্টা করলেন আমায়। আর চোখে উনাকে পর্যবেক্ষণ করলাম আমি। আমি স্বাভাবিক হতেই দূরে সরে গেলেন তিনি। তারপর বরাবরের মতোই গম্ভীর আওয়াজে বললেন, একটু আগে কি তুমি দোতলায় গিয়েছিলে? উনার প্রশ্ন শুনে আমি আকাশ থেকে পড়লাম। বলে কি লোকটা, আমি যাব না তো কি আমার ভূত যাবে? বিরক্ত হয়ে উনাকে বললাম, তো আপনার কি মনে হয় আপনি আমাকে স্বপ্নে দেখেছিলেন তখন? চোখ পাকিয়ে। তবে আমার কথায় উনার ভাবমূর্তির তেমন পরিবর্তন হল না। শুধু এক ভ্রু তুলে তাকিয়ে থাকলেন একদৃষ্টিতে আমার দিকে। এরপর বরাবরের মতোই কিছু না বলে হনহন করে হেঁটে গেলেন দোতলায়। আমিও উনার আচরণকে আর পাত্তা না দিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। এতদিনে উনার এসব অদ্ভুত ব্যবহারের অভ্যাস হয়ে গেছে আমার, তাই এখন আর বেশি অবাকও হই না। প্রান্ত ভাইয়ার বাবা এসেছিলেন বাসায় দুপুরে। তারপর সকলে মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে উনাদের বাসার সবাইকে দাওয়াত দিয়ে আন্টির সাথে চলে আসছিলাম আমি। যাওয়ার আগ মুহূর্তে প্রান্ত ভাইয়ার বাবা আন্টিকে বললেন, কাল দাওয়াত হওয়ায় এক হিসেবে ভালোই হয়েছে ভাবি। কালকে আমরা এমনিতেও একবার যেতে চেয়েছিলাম আপনাদের বাসায়। অবশ্যই আসবেন ভাই। শুনে খুশি হলাম। তবে কোনো কাজ ছিল কি? জিজ্ঞেস করলেন আন্টি। কাজ তো না, তবে একটা কথা ছিল যেটা না হয় কালকেই আলোচনা হবে। আঙ্কেলের কথায় মাথা নেড়ে সায় দিলেন রাইসার মা। তারপর সেখান থেকে চলে এলাম আমরা। বাসায় যেতে যেতে ভাবতে লাগলাম আমি যে কি এমন আলোচনা করার জন্য কাল বাসায় আসতে চাইছিলেন তারা। চলবে।